হাই বন্ধুরা, রাষ্ট্রদর্শন ও নতুন চেতনা এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকের আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে যে টপিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি এটা শেষ পর্যন্ত যদি কেউ দেখো সুস্পষ্টভাবে বুঝতে পারবে, এই আশা রাখি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মিনিং অফ পলিটিক্স বা রাজনীতির ধারণা। তো দেখো, একটা গল্পের ছলে বলতে গেলে প্রথমেই যেটা জানতে হয় যে আজ থেকে কয়েক হাজার বছর আগে প্রাচীন গ্রিস, আধুনিক রাষ্ট্রের মতো সেই সময় প্রাচীন গ্রিসের কোনো রাষ্ট্র ছিল না। তো সেই সময় অসংখ্য ছোট মাঝারি বড় সেই সময় নগররাষ্ট্র ছিল বা সিটি স্টেট নামে তাদেরকে বলা হতো। তো সেই প্রাচীন গ্রিসই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত তত্ত্ব রয়েছে, বিভিন্ন রকম যে মতবাদ রয়েছে বা চিন্তা চেতনা, সেই প্রাচীন গ্রিস বিশেষ করে এথেন্স এবং স্পার্টাতে জন্ম লাভ করে বা উদ্ভব হয় এবং তারপর সেখান থেকে বিভিন্নভাবে বিবর্তিত হয়ে আধুনিক রূপ পরিগ্রহ করে বা বিকাশ লাভ করে। তো এই সময় প্রাচীন গ্রিসেও কিন্তু রাজনীতি বা পলিটিক্স এই ধারণাটা জন্ম লাভ করে। এই সময় প্রাচীন গ্রিসে রাজনীতি বলতে সিটি স্টেট বা নগর রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত বিষয়কেই বোঝানো হতো। আমি পরে আসছি। প্রথমে আমি একটু আলোচনা করি যে এই যে পলিটিক্স শব্দটা কোথা থেকে বা কিভাবে কোন কোন শব্দের মাধ্যমে উৎপত্তি লাভ করলো বা বিকশিত হলো। প্রথমে পলিটিক্স দাবি করা হচ্ছে, গবেষকরা দাবি করছেন বা যারা বিশ্লেষক, যারা চিন্তক, তারা দাবি করছেন পলিটিক্স এই শব্দটা সিটি স্টেট বা পলিস থেকে উৎপত্তি লাভ করছে। পলিস বা সিটি স্টেট থেকে পলিটিক্স শব্দটি উৎপত্তি লাভ করছে। আবার কেউ কেউ দাবি করছেন যে পলিটি বা গভর্নমেন্ট এই ধারণাটা থেকে পলিটিক্স উৎপত্তি লাভ করেছে। আবার কেউ কেউ দাবি করছেন পলিসিয়া বা কনস্টিটিউশন, এখান থেকে এই যে কনসেপশন থেকেই পলিটিক্স শব্দটি উৎপত্তি লাভ করছে। তাহলে আমরা তিনটে শব্দ পাচ্ছি বা তিনটে ধারণা পাচ্ছি যেখান থেকে পলিটিক্স শব্দটি উৎপত্তি লাভ করেছে বলে মনে করা হয়। প্রথমে বলা হচ্ছে পলিস, POLIS, পলিস বা সিটি স্টেট থেকে পলিটিক্স শব্দটি উৎপত্তি লাভ করেছে। নেক্সট আরেকটা দাবি করা হচ্ছে যে পলিটি বা গভর্নমেন্ট থেকে পলিটিক্স শব্দটি উৎপত্তি লাভ করেছে। আরেকটা ধারণা যারা দাবি করছে যে পলিসিয়া বা কনস্টিটিউশন এর মাধ্যমে পলিটি শব্দটি উৎপত্তি লাভ করেছে। তো যাই হোক, এবার আসছি যে আসলে পলিটিক্স বা রাজনীতি কাকে বলবো বা কি। এটা আমি কনসেপশনটা হালকা দিই, তারপরে আমি আলোচনা করব ডিটেলে। দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে যে প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র এবং নাগরিক ছিল। তো সেই সময় প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র এবং নাগরিক সম্পর্কিত যে জ্ঞান চর্চা বা অধ্যয়ন করা হতো তাকেই রাজনীতি বা পলিটিক্স নামে অভিহিত করা হয়। মানে তৎকালীন সময়ে প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্রগুলোকে কিভাবে
গড়ে তোলা হবে, নগরাষ্ট্র কিভাবে তার শাসন কার্য পরিচালনা করবে, একটা আদর্শ রাষ্ট্র কিভাবে গড়ে তোলা যাবে, শাসক তার কি কি দায়িত্ব পালন করবেন, কিংবা উল্টো দিকে নাগরিকরা কাদেরকে নাগরিক বলবো, কারা কোন শ্রেণীর নাগরিকত্ব অর্জন করতে পারবে বা কিভাবে নাগরিকত্ব অর্জন করা সম্ভব হবে, কিংবা সুনাগরিক কাকে বলবো। তো এই যে চর্চা, এই যে আলোচনাকে প্রাচীন গ্রিসে পলিটিক্স বা রাজনীতি বলে অভিহিত করা হতো। এবার আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা রাজনীতিকে কতগুলো ফেজ বা পার্টে আমরা ডিসকাস করব, যেমন সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ, সাবেকি অর্থ, আধুনিক অর্থ, মার্ক্সবাদী ধারণা এবং নারীবাদী ধারণা। এই কয়েকটা পার্ট বা ফেজে আমরা রাজনীতিটাকে একটু ব্যাখ্যা করব। একদম সহজেই যদি বোঝাই বা যদি ব্যাখ্যা করা যায়, সংকীর্ণ অর্থ বলতে কিছু না, যে মনে করা হয় যে, বা এটা তো প্রত্যক্ষ লক্ষ্য করা যায় যে প্রত্যেকটা রাষ্ট্রই শাসন কার্য পরিচালনার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দখলের একটা তীব্র লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা থাকে। এই যে শাসন ক্ষমতা দখলের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের, গোষ্ঠীর বা ব্যক্তি সমূহের মধ্যে যে লড়াই বা দ্বন্দ্ব বা ক্ষমতা দখলের যে কৌশল বা প্রয়াস, তাকেই রাজনীতি বলে অভিহিত করা হয়। এটা সংকীর্ণ অর্থে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে যে শাসন ক্ষমতা দখলের জন্য যে লড়াই বা কৌশল, তাকেই বলা হচ্ছে রাজনীতি। ধরা যাক ভারতবর্ষের দু ধরনের সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলোর জন্য রাজ্য সরকার রয়েছে, আবার স্থানীয় সরকার রয়েছে। কেন্দ্রের শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য 5 বছর অন্তর নির্বাচন পরিচালিত হয়। নির্বাচনের সময় বিভিন্ন রকম জাতীয় দল, 7টা বা 8টা যাই বলি না কেন, যে জাতীয় রাজনৈতিক দলগুলো আছে, তারা নির্বাচনের প্রাককালে প্রতিদ্বন্দ্বিতা করে। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, তারা যেন তেন উপায়ে এই রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে তারা অবতীর্ণ হয়। এর ফলে তারা বিভিন্ন সংকীর্ণ মানসিকতা অবলম্বন করে, যেমন পরস্পরের প্রতি বাকযুদ্ধে লিপ্ত হয়। অন্যদিকে তারা বিভিন্ন হত্যাকাণ্ডে বা বিভিন্ন রকম স্ক্যামস বা বিভিন্ন রকম বিতর্কে জড়িয়ে পড়ে। এই যে বিষয়গুলো, এগুলো সংকীর্ণ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। আবার দাবি করা হচ্ছে যে কেউ কেউ সুযোগ সুবিধা, সাময়িক সুযোগ সুবিধা লাভের জন্য যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাকেই বলা হচ্ছে রাজনীতি। ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের জন্য আমি যখন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করব, তখন তাকে বলা হচ্ছে রাজনীতি। আবার অনেক সময় দেখা যায় যে ব্যক্তিগত, পরিবারগত, গ্রামগত, ব্লকগত, জেলাগত, রাজ্যগত কিংবা রাষ্ট্রগত বা আন্তর্জাতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও একে অপরের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দ্বন্দ্ব বা মতপার্থক্যে লিপ্ত হয়।
ফলে যারা এই সমস্ত দ্বন্দ্ব বা বিবাদ বা জটিলতা নিবারণের কাজে অংশগ্রহণ করে বা যেভাবে এই বিরোধী নিষ্পত্তি করা হয়, তো তাকেই রাজনীতি বলা হয়। এই যে পুরো বিষয়টা, এটা সংকীর্ণ রাজনীতির ধারণা নামে পরিচিত। এরপরে ব্যাপকভাবে রাজনীতির ধারণা কি, তাহলে বোঝা গেছে যে সংকীর্ণ রাজনীতির ধারণা কাকে বলে বা কি। যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য যখন লিপ্ত হয়, কিংবা যখন ব্যক্তিগত স্বার্থসিদ্ধি লাভ করার জন্য তারা লিপ্ত হয়, কিংবা যখন বা যেভাবে বিরোধ নিষ্পত্তি করা হয়, তখন তাকে বলা হয় সংকীর্ণ রাজনীতির ধারণা। কিন্তু সংকীর্ণভাবে রাজনীতি কিন্তু কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। কেননা ধীরে ধীরে রাজনীতির কর্মপরিসর বৃদ্ধি পায়। রাজনীতি মনুষ্য সমাজ এবং মানব জীবনের বিভিন্ন আঙিনায় রাজনীতি পরস্পর সম্পৃক্ত হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে রাজনীতি বৃহত্তর পরিসরে প্রকাশিত হয়, অর্থাৎ রাষ্ট্র, সরকার, আইন, আদালত, বিভিন্ন রকম অফিস, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এরকম বহু প্রতিষ্ঠানের সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে পড়ে। যখন এই সমস্ত বিষয়ে বা কর্মকাণ্ড সম্পর্কে যখন আলোচনা করা হয়, চর্চা করা হয়, গবেষণা করা হয় বা অধ্যয়ন করা হয়, তখন তাকে বলা হয় বৃহত্তর অর্থে রাজনীতি। এরপরে সাবেকি রাজনীতির ধারণাটি কি? আমি পূর্বে সংকীর্ণ অর্থে রাজনীতি ধারণা আলোচনা করার সময় বলেছিলাম যে সাবেকি মানে পুরনো, অর্থাৎ অতীতে রাজনীতি ধারণাটা কেমন ছিল। অর্থাৎ প্রাচীন গ্রীসে রাজনীতি বলতে কি বোঝানো হতো? তখন রাজনীতি বলতে নগররাষ্ট্র বা নগররাষ্ট্রের শাসন কার্য পরিচালনা সংক্রান্ত যে বিষয়ে অধ্যয়ন করা হতো বা চর্চা করা হতো, বিশেষ করে নগর ও নাগরিকতা সম্পর্কে যে ধারণা প্রদান করা হতো, তাকেই সাবেকি অর্থে রাজনীতি বলা হয়। অর্থাৎ সাবেকি অর্থে রাজনীতি বলতে শুধুমাত্র কিন্তু কতগুলো স্পেসিফিক কনসেপ্টের উপরেই বেস করে থাকত। যেমন কি কি বললাম? নগর এবং নাগরিক, সিটি স্টেট অ্যান্ড সিটিজেনশিপ। সিটি স্টেট কি, দ্য আইডিয়াল সিটি স্টেট কিভাবে গঠন করা যাবে, যেটা সক্রেটিস আলোচনা করেছিলেন। সক্রেটিস পূর্বে সোফিস্টরা বলে গেছিলেন, তারপরে সক্রেটিস, তারপরে প্লেটো, তারপরে অ্যারিস্টটল এবং পরবর্তী সময়ে ম্যাকিয়াভেলি, এরকম বহু তাত্ত্বিক আলোচনা করেছিলেন। এবং পরবর্তী সময় আমরা বিভিন্ন রকম চুক্তি মতবাদের যারা তাত্ত্বিক রয়েছেন, তারাও এগুলোকে আরো এগিয়ে নিয়ে গেছেন, এই তত্ত্বগুলোকে আরো ভালোভাবে কনসলিডেটলি সেগুলো আলোচনা করেছেন। তো এই যে স্পেসিফিক কনসেপ্টের উপরে যখন তারা আলোচনা করেছেন, সেটাই ছিল ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ পলিটিক্স বা রাজনীতির সাবেকি ধারণা। এরপরে যেটা আছে সেটা হলো যে আধুনিক রাজনীতি ধারণাটি কি? আধুনিক রাজনীতি ধারণা আশ্চর্য খুবই, যেটা ব্যাপক অর্থে রাজনীতি ধারণার সঙ্গে অনেকটাই জড়িত। যেটা প্রথমেই বলে রাখা ভালো যে স্পেসিফিক বা নির্দিষ্ট কতগুলি ধারণার সঙ্গে জড়িত থাকবে না, বরং
মনুষ্য জীবন ও মনুষ্য সমাজের প্রত্যেকটা স্তরের সঙ্গে জড়িত থাকবে। যেটা এর আগে আমি বলেছি যে রাষ্ট্র, আইন, আদালত, সরকার, সরকারের বিভিন্ন অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আবার বিভিন্ন রকম অফিস, সরকারি অফিস, বেসরকারি অফিস, সংঘ, সমিতি, অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে, প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জড়িত থাকবে এই বিষয়, যে বিষয়গুলো, সেগুলো যখন আলোচনা করা হবে তাকেই বা সেই বিষয়গুলোকে বলা হচ্ছে রাজনীতির আধুনিক অর্থ। বিশেষ করে এখানটায় বলা হচ্ছে যে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে যখন আলোচনা করা হয় তখনই হচ্ছেন রাজনীতির ব্যাপক ধারণা বা ব্যাপক অর্থ। এটা লাসওয়েল উল্লেখ করেছেন। আবার ডেভিড স্টোন বলেছেন যে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, যে মূল্যটা উৎপাদিত হচ্ছে সেটা কর্তৃত্বের সঙ্গে বন্টন করা, এটাই হলো রাজনীতির আধুনিক অর্থ। এরপরে রাজনীতির সম্পর্কে মার্ক্সীয় ধারণা বা মার্ক্সবাদীরা রাজনীতি সম্পর্কে কি বলেছেন? মার্ক্সবাদীরা এটা দাবি করেছেন যে যুগে যুগে শাসকগণ যখন শোষণ করেছেন সেই শোষণের চরিত্র সম্পর্কে তুলে ধরাই হলো রাজনীতি। অর্থাৎ তারা এক্ষেত্রে উৎপাদনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং এই উৎপাদনকে কেন্দ্র করে তারা দুটি বিষয়ের কথা বলেছেন। একটা হলো বেস বা কাঠামো এবং অন্য একটা হলো সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো। মার্ক্সবাদীরা অর্থনীতিকে বা ইকোনমিক্সকে বেস বা কাঠামো বলেছেন এবং এই অর্থনীতির ওপর একটা রাষ্ট্র যখন দাঁড়িয়ে থাকে, রাষ্ট্রের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেরকম সরকার, সরকারের আবার বিভিন্ন অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি বিভাগ, স্কুল, কলেজ, অফিস, আদালত বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন, তারা যে কার্যাবলী সম্পাদন করে সবকিছুই কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। এই কারণে লেনিন বলেছেন রাজনীতি হলো অর্থনীতি কেন্দ্রীভূত প্রকাশ বা পলিটিক্স ইজ দ্য মোস্ট কনসেন্ট্রেটেড ফর্ম অফ ইকোনমিক্স। তো বোঝা যাচ্ছে যে মার্ক্সবাদীরা রাজনীতিকে কিভাবে ব্যাখ্যা করেছেন, শোষণের চরিত্র রূপে কিন্তু তারা বা শ্রেণী আধিপত্যের ধারণা হিসেবে কিন্তু তারা রাজনীতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। অন্যদিকে নারীবাদীরা তারা রাজনীতিকে আবার অন্য আঙ্গিকে ব্যাখ্যা করেছেন। তারা মনে করেন রাজনীতি হলো পুরুষের প্রাধান্য। এই কারণে তারা সর্বদাই পুরুষ বা মেল ডমিনেশনটাকে রিমুভ করে, রিডিউস করে তারা উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়নকে এনাক্টমেন্ট করার চেষ্টা বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন। তাদের চোখে নারীর ক্ষমতায়ন হলো রাজনীতি। সুতরাং আমরা সামগ্রিক আলোচনার পরিশেষে এটা বলতে পারি যে রাজনীতিকে কোনো একটি দিক থেকে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা সম্ভব নয়। কেন কি রাজনীতির বহু মাত্রা রয়েছে। রাজনীতি কখনো একমাত্রিক নয়, বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টরস নিয়ে এটা গড়ে ওঠে। ফলে রাজনীতির নির্দিষ্ট একটা সংজ্ঞা বা ধারণাকে যদি আমরা ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ করি তাহলে সেটা
সম্পূর্ণভাবে আলোচনা করা যাবে না, বরং এটা অসম্পৃক্ত থেকে যাবে। সুতরাং রাজনীতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হলে তার সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ, তার সাবেকি ধারণা, আধুনিক ধারণা, মার্ক্সীয় ধারণা এবং নারীবাদী ধারণা সম্পর্কে জানতে হবে। আশা করি রাজনীতির ধারণা এর মাধ্যমে বা এই আলোচনার মাধ্যমে সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।